ওই আকুল নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল ফুল যদি নেই তোমার হাতে জল রবে না নয়ন পাতে ফুল যদি নেই তোমার হাতে জল রবে না নয়ন পাতে জল নিলে গো ফুটবে না জল নিলে গো ফুটবে না প্রেমের মুকুল নয়নে ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল মালা যখন গাথো তখন পাওয়ার সাথ যে জাগে মোর বিরাহে কাঁদো যখন মোর বিরাহে কাঁদো যখন আরো ভালো লাগে পাওয়ার সাথ যে জাগে পে তোমার যদি হারাই দূরে দূরে থাকি গো তাই পে তোমার যদি হারাই দূরে দূরে থাকি গো তাই ফুল ফোটায় যায় গো চলে ফুল ফোটায় যায় গো চলে চঞ্চল বুলবুল নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল। ওয়ান মোর আরেকটা শুনতে চাই। সুধী মন্ডলী, অসাধারণ আরেকটা স্যার। সুধী মন্ডলী, 1908 সাল এটিএন বাংলা থেকে একটি ডকুমেন্টারি ফিল্ম তৈরি করা যায় কিনা এই জন্য আমি গেলাম আবুল কালাম মোহাম্মদ জাকারিয়ার কাছে, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ প্রত্নতত্ত্ববিদ। তখন তার বয়স 90 উত্তীর্ণ। উনি কাজ করছেন নজরুলের উপরে, যে ফরাসি ভাষায় নবাব সিরাজউদ্দৌলার উপরে যে ডকুমেন্ট আছে সেটা নিয়ে বই লিখবার জন্য 97 বছর বয়সে উনি এই বইটি প্রডিউস করেন, যেটা প্রথমা প্রকাশ করেন। আমি অনেক খোঁজাখুঁজি করে ওনার বাসায় যখন পৌঁছালাম তখন 1টা থেকে 2টা বাজে। বাসায় নক করলাম, আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া দরজা খুললেন, বললেন যে কি চাই? আমি বলে আপনার কাছে এসেছি। উনি আমাকে বললেন যে এই সময় কেউ কারো বাসায় আসে? উনি দরজার ভেতরে, আমি বাইরে, উনি ভেতরে ডাকছেন না। আমার রক্ত হিম হয়ে গেছে। কয়েক সেকেন্ড আমাকে জরিপ করে ভেতরে বললেন যে আসো। আঙুল দিয়ে দেখালেন একটা আসনে বসবার জন্য। আমার সব আউলে গেছে, আমি কি বলবো বুঝতে পারছি না। অত বড় ম্যাগনেটিক পার্সোনালিটি, দুর্দান্ত। তো যাই হোক, উনি বললেন বাড়ি কোথায়? আমি বললাম ফরিদপুর। বললো ফরিদপুর। উনি পাকিস্তান আমলের ICS এবং সচিব। বললেন যে মহেশ মঞ্জিল চেনো? আমার তখন ব্রেন কাজই করতেছে না। তা বললো যে মোহন মিয়া, লাল মিয়া, তারা মিয়া। আমি নিশ্চুপ। তারপরে তিনি 1.5 থেকে 2 ঘন্টা বয়ান ঝাড়লেন এবং শেষে এত আতিথ্য দেখালেন, উনি নিজে হাতে যে বাগান করেন, ছাদে যে বাগান করেন, এগুলো আমাকে নিয়ে নিয়ে দেখালেন। এই যে ম্যাজিক মহেশ মঞ্জিলের, যিনি আমার উপর খুব বিরক্ত ছিলেন, খুব বিরক্ত, কোনোভাবেই অ্যাক্সেস দিচ্ছিলেন না। মহেশ মঞ্জিল
কিভাবে যিনি দরজা খুলছিলেন না ময়েজ মঞ্জিলের সৌজন্যে তিনি তার হৃদয়ের দরজা খুলে দিলেন। সুধী মণ্ডলী, এখন সেই ময়েজ মঞ্জিলের কন্যা এই প্রজন্মে যিনি ময়েজ মঞ্জিলের কালকে প্রতিনিধিত্ব করেন, আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি চৌধুরী নায়াব ইউসুফ তার বক্তব্য রাখছেন। বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব প্রিয় ফরিদপুরবাসীকে। আজকে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এই সাংস্কৃতিক এবং আলোচনার সভাপতি এবং বিশেষ অতিথিরা এখানে যারা এই অনুষ্ঠানের জন্য এসছেন তাদের সকলকে আমার প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা এবং এখানে যারা উপস্থিত আছেন তাদের সকলকে। আজকে আমার এই ভিন্ন রকমের অনুষ্ঠানই আমি বলবো, এবং এত সুন্দর একটা পরিবেশ যে দুপুরবেলা গরম ছিল, তখন ভাবছিলাম যে সকলের বেশ গরম লাগবে, কিন্তু আস্তে আস্তে বিকালের যে রোদটা পড়ে গেল, বিকালের যে শুরু হলো ঠান্ডা এবং এই সুন্দর ওয়েদারে এই অনুষ্ঠানটা মনে হয় একেবারে মানানসই আজকে বিকালের জন্য মনে হচ্ছে আমার। আসলে আমি মনে করি মানুষের নিয়তেই বরকত। আর মিলন চাচা যখন বললেন যে নজরুলের এই জন্মবার্ষিকী আমরা ময়েজ মঞ্জিলে আমরা পালন করব, একটা প্রোগ্রাম করব, তখন প্রথমেই আমি রাজি হয়ে গেছি। কারণ এই নজরুল প্রথমত আমাদের জাতীয় কবি। আমরা কিন্তু এই কাজী নজরুল ইসলামকে তেমন এই বাংলাদেশের মানুষ কিন্তু তেমন আমি কি বলবো যে প্রমোট বা পৃষ্ঠপোষকতা আমরা তার গুণের দিকগুলো কিন্তু আমরা দেশের মানুষের কাছে তুলে ধরি না। এটা আমাদের ব্যর্থতা আমি মনে করি। তার মতো একটা একজন গুণী লোক, তার যে বিদ্রোহী কবিতা, এই বিদ্রোহী কবিতা থেকে আমি মনে করি এই দেশের 47 সাল ঘটেছে, 52-র ভাষা আন্দোলন, 71-এর স্বাধীনতা যুদ্ধ, 90-এর গণ অভ্যুত্থান এবং 24-এর এই আন্দোলন, জনতার আন্দোলন, সব কিছুর উৎপত্তিই ছিল এই বিদ্রোহী কবিতা। আমরা নজরুল ইসলামকে জানি বিদ্রোহী কবি বলে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তিনি ছিলেন প্রেমের কবি, তিনি ছিলেন সাম্যের কবি, তিনি ছিলেন এমন একজন কবি যিনি সারা ভারতবর্ষকে এক করে দেখতে পেরেছিলেন। উনি ইসলামকে প্রমোট করেছিলেন, কিন্তু উনি হিন্দু মুসলমানের সাম্যে বিশ্বাস করতেন। আমি নজরুল ইসলাম সম্পর্কে যত জানতে পারি, আমি একটা জিনিস খুব মিল খুঁজে পাই আমাদের এই বাড়ির সাথে, এবং তার যে ভার্সেটাইল, তার যে গুণাবলী, তার সাথে আমি মিল খুঁজে পাই। আবার একজন পূর্ববর্তী বক্তা বললেন যে আমার বড় আব্বা, উনি এখানে আজান দিয়ে উনি এখানে জুম্মার নামাজ প্রথম শুরু করেছিলেন। আবার এই বাড়িতেই আমাদের সব ভারতবর্ষের বড় বড় হিরো হিরোইনরা এখানে একটি অনুষ্ঠান করেছিলেন। তো এই বাড়িটা হলো ওরকম একটি বাড়ি যেখানে ধর্মচর্চা হয়, রুচিশীল সংস্কৃতি চর্চা হয়। সেই জন্য মিলন চাচা যখন আমাকে বললেন, তখন আমি ভাবলাম এই সুযোগ এখন থেকেই আমরা এই বাড়িটাতে আবার সেই সংস্কৃতি চর্চার ট্রেন্ডটা আমরা শুরু করব। এবং আমি আশা করেছিলাম ফরিদপুরের আরো গণ্যমান্য ব্যক্তিরা এখানে থাকবেন, কিন্তু হয়তোবা অনেকে জানতে পারেননি
বা অনেকে এখানে আমাদের আমি এলিট সোসাইটিও হয়তো বা সংখ্যা কম, কিন্তু এটা আস্তে আস্তে বাড়াতে হবে। আমাদের নজরুলের সাহিত্য চর্চা থেকে আমাদের বুঝতে হবে আমরা রুচিশীল সাংস্কৃতিক চর্চা যেমন করব, তেমনি আমরা ধর্মচর্চাও করব, কিন্তু ধর্মের মধ্যে কোনো গোড়ামি আমরা চর্চা করব না, সেটা যেন ফরিদপুরে না হয়। কি বলেন? আমরা যার যার ধর্ম আমরা পালন করব। আমরা গোড়ামি ভেতরে যখন আমরা ঢুকবো তখন এর অনেকগুলো সাইড এফেক্ট আছে, সেটা না হয় পরেই বলবো। কিন্তু আজকে থেকে এই ময়েজ মঞ্জিলে আবারও সংস্কৃতি, গান বাজনা, ইনশাল্লাহ আপনারা যদি প্রতি সপ্তাহে এরকম একটা অনুষ্ঠান করতে চান, আমি এখানে অর্গানাইজ করে দিব। আমি যদি নাও থাকি, আপনারা এখানে নাচ বলেন, গান বলেন, আপনারা এখানে চর্চা করতে পারবেন। এই বাড়ির দরজা সকলের জন্য খোলা। তো আর বেশি কথা বাড়াবো না। মেঘলা মেঘলা, কিন্তু এখন বৃষ্টি হবে না, অন্য কোথাও বৃষ্টি হচ্ছে, তা নাহলে কালো হয়ে যেত আমাদের। ওয়েদারটা খুব সুন্দর, যেমন আমি নিয়ত করেছিলাম, আল্লাহই মনে হয় এত সুন্দর একটা পরিবেশ আমাকে তৈরি করে দিয়েছে আজকে। ইনশাল্লাহ সামনে আমরা আরো দেখব, এখানে গান হবে, আমরা নাচ দেখব, এবং সংস্কৃতি মনা যারা ফরিদপুরে আছেন তারা অনেক নিগৃহীত, বঞ্চিত, কিন্তু এখন থেকে তাদেরকে আমরা সামনে নিয়ে আসব। এই বাড়িতেই আপনারা চর্চা করবেন, এই বাড়িতেই আপনারা নাচ গান করবেন, এবং সকলকে আমরা দাওয়াত দিব। আস্তে আস্তেই বাড়বে, যেটা আমরা অনেক পিছিয়ে গেছি সাংস্কৃতিক চর্চায়, আমরা আবার শুরু করলে আস্তে আস্তে জিনিসটা চর্চাটাও বাড়বে। এবং সমাজ যেভাবে এমন একটা দিকে চলে গেছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে সাংস্কৃতিক দিকে আনতে হবে। আমাদের এরকম অনুষ্ঠান করে আমাদের এই দেশের গুণী লোকদের এই ধরনের তাদের গুণের, আমরা যদি গুণের কথাগুলো বলি, তাদের থেকে আমাদের শেখার অনেক কিছু আছে। এই আলোচনায় অনেক সময় আমরা বই পড়তে চাই না, শুধু টেলিফোন দেখি, কিন্তু যদি এরকম আলোচনা এবং এই গানের আমরা একটা প্রোগ্রাম করি, তখন সাধারণ মানুষ এনকারেজড হবে এখানে আসতে, বসতে এবং কথা শুনতে। তাতে করে জানাও হবে, গান বাজনাও হবে, সংস্কৃতি চর্চাও হবে আশা করি। তো সকলকে আমার ধন্যবাদ, যারা এখানে উপস্থিত আছেন সকলের নাম আমি বললাম না, কিন্তু আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে ধন্যবাদ। এবং এই অনুষ্ঠানের আয়োজক মিলন চাচা, ফরিদপুর সাহিত্য পরিষদ এবং সঞ্চালক, ওনার সঞ্চালন আমার এত ভালো লাগে প্রথম থেকেই, তাকে আমি থ্যাঙ্কস জানাচ্ছি। এবং এখানে যারা আপনারা এখানে বসে আছেন অনেকক্ষণ ধরে এই আলোচনা শোনার জন্য, গান শোনার জন্য, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই সংখ্যা আরো বাড়াতে হবে। মিলন চাচা বললো এলিট সোসাইটি, তা আমি বললাম যে এলিট সোসাইটি কোথায়, আমি তো দেখছি না, ওরা নাস্তা খেতে চলে গেল এলিট সোসাইটি। তো এই হাসি খুশির মধ্যেই আমাদের জীবন যাপন করতে হবে, স্বাচ্ছন্দ্য বোধ করতে হবে, কারণ এখন একটা পরিবর্তিত সময়। এখন কেউ কারো উপরে জুলুম অত্যাচার, কারো উপরে কোনো চাপিয়ে দেওয়ার কোনো রাজনীতি বলে, কোনো চর্চা ইনশাল্লাহ ফরিদপুরের বুকে হবে না। আমি আপনাদের পাশে আছি, আপনাদের মেয়ে হিসাবে, আপনাদের সন্তান হিসাবে, ময়েজ মঞ্জিলের সন্তান হিসেবে। আমার পরিবার যেমন ফরিদপুরের বাসীর পাশে ছিল, আমি তেমনি আপনাদের পাশে থাকতে চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আদাব।